এ পর্যায়ে আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তড়িৎ বলরেখা আমরা আলোচনা করব। ইতিপূর্বে তড়িৎ ক্ষেত্র আলোচনা করেছি। আসলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়ার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার অবতারণা করেন। তো তড়িৎ বলরেখা তো অবশ্যই রেখা। এটা কি ধরনের রেখা বা এই রেখা আমরা কোথায় পেলাম, কিভাবে পেলাম, এটাই আমাদেরকে প্রথমত জানতে হবে। তো তড়িৎ বল রেখা সম্পর্কে জানবো, আর তিনি তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা এসব পরিমাপের জন্য স্পষ্ট ধারণা পাওয়ার লক্ষ্যে তিনি তড়িৎ বল রেখার অবতারণা করলেন। কিন্তু তড়িৎ বল রেখা কি? তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা ইতিমধ্যে যৎসামান্য জেনেছি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সম্পর্কেও জেনেছি, রাশিমালা প্রতিপাদন করেছি। সেই তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বল রেখার অবতারণা করলেন। কিন্তু আমরা জানি না তড়িৎ বল রেখাই বা কি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো যার সাহায্যে, তাই জানি না। তারপরে তড়িৎ বল রেখা তো জানি না। অথচ তড়িৎ বল রেখা দিয়ে আমরা তড়িৎ তীব্রতা, তড়িৎ ক্ষেত্র এইসব ধারণা পরিষ্কার করব। যার সাহায্যে করব তাই জানি না, তড়িৎ বল রেখা। তো আসলে ব্যাপারটা অনেকটা এরকম চলে আসছে যে মুরগি আগে না ডিম আগে। তড়িৎ বল রেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো, অথচ তড়িৎ বল রেখা পরে পড়তেছি আমরা, তড়িৎ ক্ষেত্র আগে জেনে ফেলেছি। আগে ওইটা আসা দরকার ছিল। আবার ওইটা যদি আগে আলোচনা করতাম তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রই আগে আসতো। ব্যাপারটা অনেকটা তাহলে এরকমই হয় না যে মুরগি আগে না ডিম আগে, এরকমই ব্যাপারটা দাঁড়ায়। কিন্তু আমরা যখন তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জেনেছি, একটু জেনেছি অল্প, এটা আরো ক্লিয়ার হওয়ার জন্য তড়িৎ বল রেখা জানবো। তড়িৎ বল রেখাকে যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব তখন আবার তড়িৎ ক্ষেত্র ঠিকই আসবে। আসুক, এজন্যই তড়িৎ ক্ষেত্র একটু জেনেছি আগে, কেননা আসবে যে তড়িৎ বল রেখা আলোচনা করতেই তড়িৎ ক্ষেত্র আসবে। চলো তাহলে এবার আমরা শুরু করি যে তড়িৎ বল রেখাটা কি, এটা আমরা শুরু করি। আগে সংজ্ঞায়িত করার আগে আমরা পূর্বের আলোচনায় একটু যাব। সেটা হলো একটা আহিত বস্তু নিব। একটা আহিত বস্তু, ধরো এটা ধনাত্মক আধানে আহিত বস্তু কিংবা ঋণাত্মক আধানে আহিত বস্তু নেওয়ার অসুবিধা নেই। একটা আহিত বস্তু নিয়েছি। এই আহিত বস্তুর চারপাশের একটা বিশেষ অঞ্চল আছে ওর, তাই না? যে অঞ্চল ব্যাপী ওর প্রভাব থাকে। কি প্রভাব থাকে? অন্য কোনো আধানকে বা আহিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার প্রভাব। এই অঞ্চলটাই তার তড়িৎ ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্র, এটা আমরা আগেই জেনেছি, তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুই কিন্তু এই আহিত বস্তুটার জন্য অসীম দূরত্বের বিন্দু। তো অসীম থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো একটা আধানকে এনে আমরা তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিব, মুক্ত করে দিব। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে রেখে আমরা তাকে মুক্ত করে দিব, ছেড়ে দিব। এখন আমরা যদি অসীম থেকে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিই, তাহলে ধনাত্মক আধানে আহিত এই বস্তু কর্তৃক ওই আধানটা বিকর্ষিত হবে, বিকর্ষণ বল লাভ করবে ওই আধানটা নিশ্চয়ই। এই বিকর্ষণ বলের কারণে ওই আধানটা কিন্তু বাইরের দিকে মুখ করবে, রাইট? তড়িৎ ক্ষেত্র থেকে বাইরের দিকে চলে যেতে চাইবে, রাইট? বিকর্ষণ বলের কারণে, রাইট? এখন তাকে যেহেতু আমরা মুক্ত করে দিছি, সে কিন্তু অটোমেটিক্যালি সঞ্চারণশীল হবে, গতিশীল হবে। গতিশীল হবে মানে কি? একটা পথে সে চলবে। এই যে তড়িৎ ক্ষেত্রে মুক্তভাবে স্থাপিত একটি আধান যে পথে সঞ্চারণশীল হয় বা গতিশীল হয় বা পরিভ্রমণ করে, যে বাংলায় বলি, ওই পথটাই হচ্ছে বলরেখা। বিকর্ষণ বলের কারণেই কিন্তু সে একটা পথ ধরে চলছে। এই জন্যই কিন্তু বল রেখা। বিকর্ষণ তো একটা বল, এই জন্যই কিন্তু বল রেখা। তাহলে এই যে বল রেখা,
এই বলরেখা কিন্তু আসলে দেখো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রে মুক্ত করে দিয়েছি, যে কারণে সেই আধান যে পথে চলেছে সেই পথটাই তার বলরেখা, তাই না? এই বলরেখা দিয়ে আমরা কিভাবে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করব? এই বলরেখা দ্বারা কি নির্দেশ করে? দেখো, ওই বস্তুটা, যে বস্তুটাকে এনে ছেড়ে দিয়েছিলাম, ওই বস্তুটা একটা দিকে যাবে, ধনাত্মক আধানে আহিত বস্তু দ্বারা বিকর্ষিত হয়ে একটা দিকে যাবে। ধরো ওই দিকে যদি একটা ঋণাত্মক আধান থাকে তাহলে তার দিকে যাবে, রাইট? আমরা সেটা যদি চিন্তা নাও করে ধনাত্মক আধান থেকে দূরে সরে যাবে। বিপরীত ক্রমে আমরা যদি বাইরে থেকে একটা ঋণাত্মক আধান আনি তাহলে কিন্তু আকর্ষণ বল লাভ করবে, তাহলে এই আধানের দিকেই আসবে, ঋণাত্মক আধানটা এই আধানের দিকে আসবে, সেটাও একটা পথ তৈরি করবে, তার গতির জন্য একটা পথ সে পাবে, সেই পথটাও বলরেখা। তবে আলোচনার সুবিধার্থে অসীম থেকে ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করার কথা বলা হয়েছে, মুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। তা আমরা তাহলে তড়িৎ বলরেখাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অসীম থেকে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুক্ত করে দিলে সেটি যে পথে চলে তাই হচ্ছে তড়িৎ বলরেখা। প্রকৃতপক্ষে এই বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নেই, এটা আসলে কল্পনা করে নেয়া। তার মানে তড়িৎ বলরেখাগুলো কাল্পনিক রেখা। তারপরও এই বলরেখার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সম্পর্কে ধারণা পাবো। কিভাবে? দেখো, সেটাই আমরা দেখব যে তড়িৎ বলরেখার সাহায্যে কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে, তড়িৎ ক্ষেত্রের পরিমাপ আমরা করতে পারবো। তড়িৎ বলরেখা আরো আমরা ডিটেইল জানবো পরে, ধীরে ধীরে জানবো, স্টেপ বাই স্টেপ জানবো, এক এক করে জানতে থাকি। আগে আমরা জানি তাহলে যে কিভাবে এই বলরেখাগুলোর সাহায্যে তড়িৎ ক্ষেত্রের পরিমাপ করা হয়। তড়িৎ ক্ষেত্রের পরিমাপ বলতে কি বুঝবো? তড়িৎ ক্ষেত্রের পরিমাপ বলতে বুঝবো তড়িৎ ক্ষেত্রের তীব্রতার পরিমাপ। আর তড়িৎ ক্ষেত্রের তীব্রতার কিন্তু ইকুয়েশন আমরা পেয়েছি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতার পরিমাপ জানবো কিন্তু আমরা। এবং তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কিন্তু একটি দিক রাশি, ভেক্টর রাশি, কাজেই তার দিক সম্পর্কেও আমরা ধারণা লাভ করব।